মসজিদ কেন্দ্রিক নিজেকে ইনক্লুড করে ফেলাটা অবশ্যই তার জন্য ভালো। এটা বিগ অপরচুনিটিস টু গো অ্যাহেড। দেখেন, স্রোতের বিপরীতে তো চলতেই হয়। নিজেকে যদি আপনি গা ভাসিয়ে দেন, স্রোতের সাথে যদি আপনি গা ভাসিয়ে দেন, তাহলে হয়তো আপনি সমুদ্রের কোন কিনারায় গিয়ে পড়বেন তা হয়তো দর্শক নিজেও জানবেন। আমি বোঝাতে চাচ্ছি, আমরা ইউনিভার্সিটিতে মধ্যবিত্ত অথবা একদম গরিব ফ্যামিলি থেকেও যদি কেউ আসে, তাহলে ইউনিভার্সিটি কেন্দ্রিক আমাদের যে একটা কস্টিং হচ্ছে, সেও ক্যাম্পাস লাইফটা সার্ভাইভ করতে পারে, অবশ্যই করতে পারে। এটা হলো কমিউনিকেশনের সবচেয়ে বড় সুবিধা বা কমিউনিকেশনের সবচেয়ে বড় বেনিফিট, যেটা আমরা ইউনিভার্সিটিতে সব ধরনের ছাত্ররা পেয়ে থাকে, সেটা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসুক অথবা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসুক। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ডিপার্টমেন্টে তো আমাদের সেকেন্ড ইয়ার শেষ হয়েছে, থার্ড ইয়ারের 5th সেমিস্টার আমরা ঈদের পরে শুরু করেছি। তো ব্রাদার মাহমুদ থেকে কিছু অনুভূতি জানবো আজকে। তো মাহমুদ ভাই খুবই হাস্যোজ্জ্বল মানুষ। তার সম্পর্কে যদি একটু বলি যে উনি খুবই ভালো এবং নরম মনের মানুষ। তো ক্যাম্পাসে আসার পর থেকেই মাহমুদ ভাইয়ের সাথে আমাদের একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আছে। তো আসলে মাহমুদ ভাই পড়াশোনা অনেক করেছেন। বেসিক্যালি যদি একটু বলি যে উনি কওমি মাদ্রাসার শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন। উনি হাফেজে কোরআন, আবার আমাদের দাওরাতুল হাদিস ঢাকা থেকে সম্পূর্ণ করেছেন। আলহামদুলিল্লাহ, স্টুডেন্ট হিসেবে খুব ভালো। ক্যাম্পাসে তার ক্লাস অ্যাক্টিভিটি এটা চমৎকার। তো আসলে তার কাছ থেকে যে অনুভূতিটা আজকে জানবো, আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে যে কওমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে আমাদের ইবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যারা আসে, তারা কি ধরনের পরিবেশ ফেস করে, কেমন পরিস্থিতির ভিতর দিয়ে যায়। তো ভাই, আপনি যদি শুরুতে এইটা একটু বলতেন যে আসলে কওমি মাদ্রাসা থেকে যারা আসবে, আপনিও এসেছেন, তো এসে আপনি কেমন পরিবেশ পেয়েছেন, কেমন প্রত্যাশা করেছিলেন এবং কেমন পেয়েছেন, এটা একটু যদি আগে বলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল আমিন। আলহামদুলিল্লাহ, আসলে শিক্ষা ব্যবস্থার কথা যদি শুরু থেকেই বলতে হয়, তাহলে ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি ছাড়া আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করেছি বা এখনও যারা করছেন, তো দুটোই শিক্ষা প্রতিষ্ঠান, দুটোরই আলাদা আলাদা পরিবেশ, আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি, দুটো জায়গায় আলাদা আলাদা অ্যাক্টিভিটিস এবং সব জায়গার অপরচুনিটিসগুলো আলাদা আলাদা। তো সেই জায়গা থেকে আমাদের ইউনিভার্সিটির পরিবেশ এবং দৃষ্টিভঙ্গি দুটোই একটু বিস্তৃত এবং সেখান থেকেই আমরা দেখেই অনেক কিছুই শিখতে পারি। আচ্ছা, সেটা হয়তো আমরা মাদ্রাসা শিক্ষা কেন্দ্রিক যে জায়গাগুলো আছে, আমরা সেখানে হয়তো দেখে অনেক কিছু শিখতে পারি না, যেটা আমরা ইউনিভার্সিটিতে শিখতে পারি। তো আমরা বেসিক্যালি মাদ্রাসা থেকে এসেছি এবং মাদ্রাসায় আমরা অনেক কিছুই শিখেছি, এবং ইউনিভার্সিটিতে এসেও আমরা অনেক কিছুই শিখছি। বিশেষ করে কমিউনিকেশনের যে একটা ব্যাপার, সেটা কিন্তু আমরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় নাই এটা বলবো না, একরকম ছিল। কিন্তু ইউনিভার্সিটিতে এসে কমিউনিকেশন ব্যবস্থাটা খুব ওয়াইড এবং বিস্তৃত। আচ্ছা, আমরা সব দিক থেকেই সেটা করতে পারি। মাদ্রাসা যদি একটু ব্যাখ্যা মানে খুলে বলতেন যে বিষয়টা কেমন আসলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নতুনদের জন্য, যারা ধরেন ক্যাম্পাসে আসেনি, তাদের মধ্যে একটা কৌতূহল থাকে ক্যাম্পাস নিয়ে। তো হয়তো এই ভিডিওটা আপনার কোনো ছোট ভাই দেখছে যে হয়তো কমিতে পড়ে, আসতে চায় বিশ্ববিদ্যালয়, বিশেষ করে আমাদের ইবিতে যেহেতু ধর্মতত্ত্ব আছে, আলিম পরীক্ষা দিয়ে ধর্মতত্ত্বে আসার একটা সুন্দর সুযোগ। আমরা সেক্ষেত্রে আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। এবং দেখেন যে আমরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কিন্তু কোরআন নিয়েই পড়ছি, হাদিস নিয়েই পড়ছি, এবং দাওয়া বা আপনি ফিক বলেন অথবা মানে ইসলাম রিলেটেড যে ব্যাপারগুলো, আমরা সেগুলো নিয়েই পড়ছি। এক্স্যাক্টলি, হ্যাঁ। কিন্তু ইউনিভার্সিটিতে এসে আমরা একই সাবজেক্টগুলো নিয়েই পড়াশোনা করছি, কিন্তু পার্থক্যটা এখানে দাঁড়াচ্ছে কমিউনিকেশনের যে কথাটা বললাম। ইউনিভার্সিটিতে এসে আমাদের মতো মানুষের, কোরআন এবং হাদিস কেন্দ্রিক মানুষগুলো যে রাজনৈতিক প্ল্যাটফর্মে যেতে পারে, ইকোনমিক সিস্টেমে যেতে পারে, অথবা বিজনেস প্ল্যাটফর্মগুলোতে তাদের বিচরণটা খুব স্মুথলি করা দরকার, এই চিন্তাগুলো কিন্তু আমরা মাদ্রাসার ভিতরে থাকা অবস্থায় খুব সহজেই পাই না, বা ওইভাবে আমরা চিন্তা করতেও শিখি না। এবং
সেখানকার শিক্ষা শেষ করে আমরা নির্ধারিত একটা পরিধি বা নির্ধারিত একটা রেস্ট্রিকশনের ভিতর দিয়ে যাই, আমার কাজের পরিধি এরকম হবে অথবা আমার জব প্লেসটা এরকম হবে। কিন্তু আমরা যখন ইউনিভার্সিটিতে আসি তখন আমাদের মাথায় কিন্তু জবের যে ক্ষেত্রটা, চাকরির যে ক্ষেত্রটা, অথবা আমরা যদি জব বা চাকরির কথাটা না বলে এভাবে বলি, কাজের যে ক্ষেত্রটা, অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আমাদের কাজের যে ক্ষেত্রটা আমরা অনেক খুঁজে বের করতে পারি নিজে নিজেই। সেটা হয়তো সহজ হয়, সহজ কথা কাজের ক্ষেত্রে। আবার দেখা গেছে যে এখানে নানামাত্রিক একটা রাস্তা পথ খুলে যায়, অনেক রকম মন মানসিকতা, অনেক রকম ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদেরকে আমরা পাই, আবার ওই ধরনের শিক্ষকদেরও গাইডলাইন পাওয়া যায়। সেক্ষেত্রে আপনার যে বিষয়টি বলেন ওটা সহজ হয়। আচ্ছা, তো তবে জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে তারা আগে থেকে একটু অ্যাডভান্স থাকে, এই জায়গাগুলোতে তারা আগে থেকেই একটু নন পার্সন হিসেবেই থেকে যায়। কিন্তু দিন শেষে ইউনিভার্সিটিতে যারা আসেন সবার কমিউনিকেশনের জায়গাটা যেহেতু একটু ওয়াইড থাকে এবং তারা এই কাজের ক্ষেত্রগুলোকে নিজে নিজে বেছে নিতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো, সেটি হচ্ছে যে অ্যাজ এ কওমি মাদ্রাসা থেকে আসার কারণে কওমি মাদ্রাসা স্টুডেন্ট হিসেবে আপনি কোনো প্রবলেম ফেস করেছেন কিনা ক্যাম্পাসে এসে, ফার্স্টলি এসেই, সেটা যদি সেই অভিজ্ঞতা যদি একটু বলতেন। অ্যাকচুয়ালি এরকম কোনো প্রবলেম আমি ফেস করি নাই। সমস্যা সব জায়গায় থাকে। স্টুডেন্ট হিসাবে সবাই সবাইকে সম্মান করছে, সেটা স্টুডেন্ট থেকে শুরু করে টিচাররা এবং সবাই সম্মান করছে। প্রতিষ্ঠান ভিত্তিক বা প্রাতিষ্ঠানিক বা কোনো বিদ্বেষ অথবা প্রাতিষ্ঠানিক অপছন্দের জায়গা থাকতেই পারে, সেটা হয়তো অনেকের আছেই, কিন্তু কেউ প্রকাশ করে বা কেউ প্রকাশ করে না। সবচেয়ে বড় ব্যাপার হলো যারা আমাকে অপছন্দ করেন বা আমি কওমি ব্যাকগ্রাউন্ড থেকে আসার কারণে যারা একটু অপছন্দের দৃষ্টিতে আমার সাথে আচরণ করেন, হয়তো আমি তাদের সাথে মিশি না, যাই না, সেই জায়গা থেকে আমি হয়তো কোনো বিরূপ প্রতিক্রিয়া পাই। বললেন সেটা হচ্ছে যে ব্যক্তির বিশেষ থেকে পাওয়া আচরণ, কিন্তু এনভায়রনমেন্টাল বা পরিবেশগত কোনো বৈরিতা বা সেই দিক থেকে যদি কিছু বলতেন। হ্যাঁ, পরিবেশগত বৈরিতা তো অবশ্যই আছে এখানে। দিনী পরিবেশ, ধর্মীয় পার্সপেক্টিভ থেকে যদি বলতে চাই তাহলে তো এখানে দিনী পরিবেশের যথেষ্ট অভাব রয়েছে, যেটা আমরা কওমি মাদ্রাসায় 24 আওয়ার্স আমরা একটা দিনী পরিবেশে থাকি, সেটা কিন্তু এখানে একদম পরিপূর্ণরূপেই অনুপস্থিত বলা যায়। তো নতুন যারা আসবে, তো আপনি যেহেতু অনুপস্থিত বলেছেন, তার মানে তারা তো ডিমোটিভেটেড হবে। তো সেক্ষেত্রে আপনি আপনার ছোটো ভাইদের উদ্দেশ্যে কী বলবেন, যে তারা কি আসলে আসা উচিত কি উচিত না, বা তাদের জন্য কোনো পরামর্শ দিবেন কি না? দেখেন, স্রোতের বিপরীতে তো চলতেই হয়। নিজেকে যদি আপনি গা ভাসিয়ে দেন, স্রোতের সাথে যদি আপনি গা ভাসিয়ে দেন, তাহলে হয়তো আপনি সমুদ্রের কোন কিনারায় গিয়ে পড়বেন তা হয়তো দর্শক নিজেও জানবে না। তো সেই দৃষ্টিকোণ থেকে আমার ওই যে আমি একটু আগে যেটা বললাম, কমিউনিকেশনের যে একটা জায়গা, আমার কাজের ক্ষেত্র, আমি অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আমার যেটা প্রয়োজন, আমি যদি সেটা করতে চাই, দুনিয়াকে আমি আমার কাজের জায়গাটা দেখিয়ে দিতে চাই, মানুষ হিসেবে আমার হিউম্যান রিসোর্স যেটাকে আমরা বলি, সেটা যদি আমি নিজেকে প্রমাণ করতে চাই, তাহলে তো এরকম ওয়াইড একটা এনভায়রনমেন্টে আমাকে অবশ্যই আসতে হবে। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যদিও একটা পরিবেশ বা অনুকূল পরিবেশ নয়, কিন্তু তারপরেও অনুকূল পরিবেশ নয় বলে যদি আমি দূরে থাকি, তাহলে তো আমি হেরে গেলাম। সেক্ষেত্রে আমাকে এখানে এসে নিজের মতো করে আর কি জিনিসগুলোকে সাজিয়ে নেওয়া, গুছিয়ে নেওয়া, সুবিধাগুলোকে অ্যাকসেপ্ট করে অসুবিধাগুলোকে হয়তো পাশ কাটিয়ে যাওয়া, এই কথা যেটা আমি একটু আগেই বললাম, যে আমরা কওমি মাদ্রাসা থেকে এসে দেখা যায় যে আমরা সকলকে সমানভাবে শ্রদ্ধা করি বা সকলেই আমাদেরকে শ্রদ্ধা করে। ব্যক্তিকেন্দ্রিক হয়তো আমাদের প্রতি একটা অপছন্দের জায়গা থাকতেই পারে, তো আমরা সেই জায়গাগুলো থেকে যথেষ্ট চেষ্টা করি এড়িয়ে যাওয়ার জন্য। তো অনুরূপ এখানে যেই ব্যাপারগুলো বা যেই প্রোগ্রামগুলো বা যেই সিচুয়েশনগুলো আমার দিনী ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে, আমি সেখান থেকে এড়িয়ে চললাম। এতে তো আমার কোনো বিধিনিষেধ নেই বা কেউ তো প্রতিবন্ধকতার সৃষ্টিও করছে না। এটা একটা সুন্দর কথা বলেছেন, সেটা সুন্দর কথা বলেছেন, যে যেভাবে এখানে সবাই সাধারণত ধর্মীয় পরিবেশ থেকে যারা আসে বা লালন করে, তারা সাধারণত অশ্লীলতাটাকে একটু বড় করে দেখার চেষ্টা করে। তো সেই জায়গা থেকে আপনি যে কথাটা বললেন একটা সুন্দর, যে অশ্লীলতা নিয়ে চলার যদি সেখানে পরিবেশটা থাকে, তাহলে সেক্ষেত্রে তার মধ্যে থেকে শালীনভাবে চলার যে স্বাধীনতা, সেটাও কিন্তু আছে। হ্যাঁ, অবশ্যই আছে। সেক্ষেত্রে
এই কি যে হয়তো একটু চ্যালেঞ্জিং হয় কিন্তু অসম্ভব নয়, হ্যাঁ এটা একটা বিষয়। আপনি একটা সুন্দর কথা বলেছেন। তো ছোট্ট করে আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইব, সেটি হচ্ছে যে ধরেন এই আমাদের দেশে আমরা জানি যে অধিকাংশ আমাদের দেশটাই হচ্ছে মাধ্যমিক বা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণী থেকে অনেকে উঠে আসে। তারা মেধাবী হয়, বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় বা আসলে পড়তে আসে। তো দেখা গেছে যে অনেক সময় পড়াশোনা কেন্দ্রিক অর্থকড়ি বা টাকা পয়সার যোগানের কষ্ট, বা হয়তো বাড়ি থেকে ওইভাবে সাপোর্ট দিতে পারছে না, এরকম একটা কোনো ফ্যামিলি থেকে থাকে। তা আপনার সেই ছোটো ভাইদের জন্য আপনি কিছু বলবেন কিনা, যে এখানে এসে সে বাড়ি থেকে খরচ না নিয়ে অথবা কিছু নিল, কিছু হয়তো এখান থেকেই সে নিজের প্রয়োজনীয় খরচগুলোকে বেয়ার করার কোনো সুযোগ আছে কিনা, বা সেটা কিভাবে কি, সেই বিষয়টা নিয়ে যদি আপনি একটু বলতেন, যেহেতু আপনি ক্যাম্পাসে অলরেডি 2 বছর পার করলেন। জি, আমি আপনার প্রশ্নে দুটি ব্যাপার নোট করলাম। একটি হচ্ছে যে আপনি শুরুতেই বলেছেন যে মধ্যবিত্ত অথবা যারা একটু যারা উচ্চবিত্ত থেকে আসছে বা আসে তারা তো আসে। হ্যাঁ, দেখেন শিক্ষার ব্যাপারটা কিন্তু কে বড় ধনাঢ্য বা সম্পদশালী বা কে মধ্যবিত্ত এই ব্যাপারটা দেখে হয় না, সম্পৃক্ততা নেই। অবশ্যই শিক্ষা সবার জন্য। তো আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে অর্থনৈতিক যে সাপোর্টের কথাটি বললেন, যে অর্থনৈতিক যে একটা ব্যাকআপ প্রয়োজন, আসলে দেখেন ইউনিভার্সিটিতে এসে একটা স্টুডেন্টের জন্য খুব বেশি একটা অর্থনৈতিক ব্যাকআপ প্রয়োজন হয় বলে আমার মনে হয় না। এবং বর্তমান যে সময়টা, আমরা যে বর্তমান সময় দিয়ে যাচ্ছি একবিংশ শতাব্দীতে, যে সামান্য যতটুকুন খরচ হয় বা হয়ে আসছে, সেটা আমরা আমাদের ইউনিভার্সিটি কেন্দ্রিক যে পরিবেশগুলো আছে আমরা সেখান থেকে সেটা বের করে নিয়ে আসতে পারি। আমি বোঝাতে চাচ্ছি, আমরা ইউনিভার্সিটিতে মধ্যবিত্ত অথবা একদম গরিব ফ্যামিলি থেকেও যদি কেউ আসে, তাহলে ইউনিভার্সিটি কেন্দ্রিক আমাদের যে একটা কস্টিং হচ্ছে, সেও ক্যাম্পাস লাইফটা সার্ভাইভ করতে পারে, অবশ্যই করতে পারে। আশপাশ থেকে এরকম ইনকাম। আচ্ছা, আমি যদি আপনার কাছ থেকে একটু স্পেসিফিকলি জানতে চাই, যে সাধারণত আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে অধিকাংশ স্টুডেন্টরা টিউশনি করে তাদের হচ্ছে পড়াশোনার খরচটা হয়তো কি করে, ফান্ডিংটা তৈরি করে। তো আমাদের ইবিতে টিউশনি ছাড়া কোনো সিস্টেম আছে কিনা, বিশেষ করে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের জন্য? দেখেন, আমি একটু আগে আপনাকে বলেছি যে আমরা যারা ইউনিভার্সিটিতে আসি, আমি জব বা চাকরির কথাটাকে বারবার কিন্তু কি করছি, মানে ইগনোর করছি। আমি বারবার বলছি যে আমরা ইউনিভার্সিটিতে আসলে আমাদের যে কাজের যে সময়টা, মানে কাজের যে ক্ষেত্রটা, এটা কিন্তু আমরা ইউনিভার্সিটিতে আসলে বিভিন্নভাবে সৃষ্টি করতে পারি। এবং আমাদের কাজের যে ধরন বা কাজের যে সিস্টেম, এগুলো কিন্তু অথবা কাজের যে ক্ষেত্র আমরা কিন্তু নিজেই আবিষ্কার করতে পারি। সেই দৃষ্টিকোণ থেকে টিউশন ছাড়া আমরা হয়তো অনেকেই দেখি যে স্টুডেন্টরাও এখানে ছোট ছোট করে বিজনেস করছে, স্টুডেন্টরাও ছোট ছোট করে ইনকাম করার জন্য নিজের মতো করে একটা ক্ষেত্র তৈরি করে নিচ্ছে। আমরা যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসি, সাধারণত আমরা দেখা যাচ্ছে যে কোনো ধরনের একাডেমি, সেখানে আমরা ইনক্লুড হয়ে যাচ্ছি, অথবা যার একটু তিলাওয়াত ভালো, আলোচনার একটা ভালো অবস্থান আছে, সে হয়তো কোনো মসজিদ। হ্যাঁ, সুন্দর একটা কথা বলেছেন। ক্যাম্পাসে আসার পরে এটা কিন্তু আমরা অনেক দেখেছি যে শুরুতে আমরাও যখন ক্যাম্পাসে এসেছি এ বিষয়টা আমরা কখনো শুনিও নাই বা ওইভাবে দেখেও নাই বা ধারণাও ছিল না, কিন্তু ক্যাম্পাসে আসার পরে আমরা বিষয়টা দেখলাম যে অনেকেই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড যারা আছে বা যারা হয়তো আগে থেকেই সুন্দর তেলাওয়াত শিখেছেন বা হয়তো একটু কথা বলতে পারেন, বা হয়তো তাদের পরিচিত কেউ হয়তো মসজিদে ইমামতি করে, সেও হয়তো তার বাবা, চাচা বা এরকম কোনো সময় প্রক্সি দিয়েছেন, অথবা এরকম অনেকেই কিন্তু থাকে যে ছোটোবেলা থেকে কথা বলে অভ্যস্ত কম বেশি। তো তারা কিন্তু অনেক সময় মসজিদেও থাকে ক্যাম্পাসের আশেপাশে, আবার কুষ্টিয়া, ঝিনাইদহ বা ক্যাম্পাসের আশেপাশে এরকম একটা সুযোগ আছে। তো এই বিষয়টা যদি আপনি, এটার একটা ভালো মন্দ দিক যদি আপনি একটু বলেন, যে যারা হয়তো আসবে বা হয়তো কেউ হয়তো একটু শুনেছে এই বিষয়টি কিন্তু বিস্তারিত জানে না, এটার ভালো দিকগুলো এবং মন্দ দিকগুলো, এবং এইভাবে মসজিদের থেকে যদি কেউ থিওলজিতে পড়াশোনা করতে চায় তাহলে তাদের পড়াশোনা কোনো সমস্যা হয় কিনা, বা নাকি সমস্যা না হয় বরং আরও ভালোভাবে সে করতে পারে, এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু বলতেন আপনার অভিজ্ঞতার জায়গা থেকে। আমি আমার অভিজ্ঞতার জায়গা থেকে বলবো যে যারা অন্তত মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসেন,
মসজিদ কেন্দ্রিক নিজেকে ইনক্লুড করে ফেলাটা অবশ্যই তার জন্য ভালো। এটা বিগ অপরচুনিটিস টু গো অ্যাহেড, সামনে যাওয়ার জন্য। আচ্ছা, কারণ সেখানে সে ওই মসজিদ বা প্রতিষ্ঠান থেকে একটা ভালো একটা ফান্ডিং পেয়ে থাকে, সেটা আমরা স্যালারি বলতে পারি অথবা ভিন্ন শব্দে সহযোগিতা বলতে পারি। সেক্ষেত্রে সেই টাকাটা সে ইউজ করে নিজেকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারে, একটা বিজনেস প্ল্যাটফর্ম দাঁড় করাতে পারে, সেটা অনলাইন হোক অফলাইন হোক, অথবা পড়াশোনার যে ব্যাকআপ আমরা যেটা একটু আগে বললাম, অর্থনৈতিক যে ব্যাপারটা। সেক্ষেত্রে মসজিদে থাকলে কি পড়াশোনা কেন্দ্রিক কোনো অসুবিধা হয় বা পড়াশোনা কমতি হয় বা রেজাল্ট খারাপ হয় এরকম কিছু? না, এরকম কোনো অসুবিধে অবশ্যই হয় না, বরং তার একটা ভালো সুবিধা থাকে, ভালো একটা সে সুযোগ পায় যে ক্রিয়েটিভ বা এটাকে কি বলে, সৃজনশীল কিছু করার মতো তার সুযোগ থেকে দেখা গেল যে সে প্রথমত একটা দায়িত্বের ভিতর দিয়ে যাচ্ছে, সে একটা দায়িত্ববোধ তৈরি হয়। পাশাপাশি এই যে সাধারণ মানুষের সাথে যে একটা কানেকশন তৈরি হওয়া, স্টুডেন্ট লাইফ থেকে সে কানেকশনটা তৈরি করে নিতে পারে। সোশ্যাল যে একটা মুআমালাত বা মুআশারাত, মানুষের সাথে আচরণের যে একটা ব্যাপার, সেটাও কিন্তু সে পড়াশোনার পাশাপাশি শিখে করতে পারে। দেখা গেছে যে কওমি থেকে যারা আসছে তাদের জন্য তো সেই সুযোগটা থাকছেই। যারা হয়তো শুধু দাখিল আলিম দিয়ে এসেছে, হচ্ছে মসজিদ মাদ্রাসার খেদমত করার একটা মানসিকতাও আছে, তারাও কিন্তু এই মসজিদের সঙ্গে যুক্ত হয়ে তারা তাদের এই যে কথা বলা বা অনেকেই এই লাইনে এসে বা থিওলজি থেকে পড়ে ইসলামিক স্কলার হতে চায়, বা ইসলামিক স্কলার হতে গেলে কিন্তু অবশ্যই সাধারণ মানুষের সঙ্গে কানেক্ট তৈরি করতে হয়, কথা বলতে হয়, সেটা লেকচার হোক বা ওয়াজ হোক মাহফিল হোক, সেক্ষেত্রে তাদের জন্য একটা সাপোর্ট হয় বলে আপনি যেটা বলতে চাচ্ছেন। অবশ্যই অবশ্যই। তো এটা একটি সুন্দর বিষয়। তো সর্বশেষ আপনি যেহেতু শুরু থেকে আমরা থিওলজি নিয়ে কথা বলছি, তো থিওলজিতে যারা আসবে তাদের জন্য আপনি যদি কিছু বলতেন, কওমি থেকে যারা আসবে তাদের জন্য আপনার কি বলার আছে, বা যারা আলিয়া থেকে আসবে তাদের জন্য যদি কিছু বলার থাকে? আমি এক শব্দে বলতে চাই, যেহেতু কওমি মাদ্রাসা থেকে যারা আসবেন তাদের চিন্তার যে জায়গাটা, এটা অবশ্যই প্রশস্ত করতে হবে, বিস্তৃত করে ফেলতে হবে, কাজের জায়গাটাকে বিস্তৃত করে নিতে হবে। আমি যদি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেও যদি ওই মাদ্রাসা বা মসজিদ কেন্দ্রিক চিন্তাটা করি, তাহলে ওইটা নিয়েই থাকি, যেটা হয়তো ছোটবেলা থেকে সে করে এসেছি, তাহলে আমার ইউনিভার্সিটিতে আসার কোনো অর্থ থাকে না, অবশিষ্ট থাকলো না। সেই জায়গা থেকে আমি বলবো যে ইউনিভার্সিটির সার্টিফিকেট অথবা ইউনিভার্সিটির যে সুযোগ সুবিধা অথবা ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত যে শিক্ষা, সেটা কাজে লাগিয়ে যদি আমরা ইসলামকে সামনে রেখে দাওয়াতের ভূমিকা নিই, আমরা মসজিদ মাদ্রাসার বাহিরেও যদি কোনো কাজ করতে পারি, এটা আমাদের জন্য অনেক ভালো। এবং এই চিন্তাটা আমার কাছে মনে হয় কওমি মাদ্রাসা থেকে যারা আসবেন বা আসছেন তাদের এটা জেনারেট করা উচিত। আচ্ছা, আপনি সুন্দর একটা বিষয় তুলে ধরলেন, সেটা হচ্ছে যে দাওয়াতের ক্ষেত্রটা শুধুমাত্র আমাদের দেশে পার্সপেক্টিভ থেকে, আমাদের কওমি মাদ্রাসা থেকে যারা পড়ে সে জায়গা থেকে শুধু মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক না হয়ে দাওয়াতের ক্ষেত্রটাকে আরও প্রশস্তভাবে নেওয়া এবং সেটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে ক্যাম্পাস থেকে যাওয়া, এরকম একটা সুন্দর হয়। জি। আর যারা হয়তো আলিয়া থেকে আসছে বা আসবে তাদের জন্য কোনো কথা আপনার? আলিয়া মাদ্রাসা থেকে যারা আসছেন তারা তো শুরু থেকেই ব্যাপারগুলো আচ্ছা, অনেকের ক্ষেত্রে এটা দেখা যায় যে আলিয়াতে হয়তো যেহেতু আলিয়া মাদ্রাসায় আমাদের পাঞ্জাবি টুপি পরে অভ্যস্ত বা ধর্মীয় লেবাসে কিন্তু পরে সবাই বড় হয়েছে, ক্যাম্পাসে এসে দেখা যায় যে অনেকে ওই লেবাসটাকে খুলে ফেলে টি-শার্ট বা এটা যারা পড়ে, তো সেক্ষেত্রে এই ব্যাপারটা আসলে সম্পূর্ণ আমি মনে করি ব্যক্তিকেন্দ্রিক। আমি মনে করি ব্যক্তিকেন্দ্রিক, কারণ এখানে আলিয়া মাদ্রাসার অনেক আমাদের ক্লাসমেট আছেন, ক্লাস ফ্রেন্ডরা আছেন, যারা আমরা শুরু থেকেই দেখে আসছি, তারা এখনও ইসলামের যে আদর্শটা এখনও তারা কিন্তু ধরে রেখেছেন। এবং হতে পারে ব্যক্তি বিশেষে কিছু স্টুডেন্ট আছেন যারা একটু বিচ্যুতি ঘটেছে, সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। সেক্ষেত্রে আমি আলিয়া এবং কওমি কোনোটাকে ডিফাইন করতে চাই। ফাসিলু কো তাকাল্লুফ হে হামসে আগর हम भी बेबस नहीं बेसहारा ने